এবার ফিলিস্তিনের পাশে চীন। আরবদের নিয়ে চীন কি পারবে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করতে? ভারতে জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী বাস খাবে, নিহত অন্তত 21 জন। বিশ্বের সবচেয়ে গোপন জায়গার কথা অস্বীকার করছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন? কি আছে সেখানে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ শিরোনাম। ইউরোপের পর এবার স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দাঁড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন। আরব বিশ্বকে সাথে নিয়ে গাজায় আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি চায় চীন সরকার। একই সাথে জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনকে সব ধরনের সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন প্রেক্ষাপটে চীনের হাত ধরে কি আসবে ফিলিস্তিনের স্বাধীনতা? বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। শেষ পর্যন্ত কি এশিয়ার এই পরাশক্তি দেশের হাত ধরেই ফিলিস্তিনে আসবে স্বাধীনতা? বন্ধ হবে হত্যাযজ্ঞ, থামবে ইসরায়েল? আরব বিশ্বের নেতাদের সাথে নিয়ে এবার ফিলিস্তিনের পাশে জোরালোভাবে দাঁড়ালো এশিয়ার পরাশক্তি চীন। আর এরপরই এমন আশা বিশ্ববাসীর মনে জাগতে শুরু করেছে। শুধু গাজায় হত্যাযজ্ঞ বন্ধ আর যুদ্ধবিরতি কার্যকর নয়, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সাফ জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রতিশ্রুতি দিলেন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, অনির্দিষ্টকালের জন্য কোনো যুদ্ধ চলতে পারে না, ন্যায় বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না। দুই রাষ্ট্রের ভিত্তিতেই ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের উপর জোর দেন তিনি। গেল অক্টোবর থেকে ফিলিস্তিনে চলছে ইসরায়েল হামলা, যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজাবাসী প্রচণ্ড দুর্ভোগের মধ্যে রয়েছে। যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া উচিত নয়, ন্যায় বিচার চিরকালের জন্য অনুপস্থিত থাকা উচিত নয়। দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতিকে ইচ্ছাকৃতভাবে নড়বড়ে করা উচিত নয়। চীন দৃঢ়ভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে 1967 সালের সীমানার ভিত্তিতে পূর্ণ সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে গঠন করতে হবে। চীন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদকেও সমর্থন করে। বেজিংয়ে আরব নেতাদের সাথে নিয়ে ফিলিস্তিনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন চীনের প্রেসিডেন্ট। একই সাথে গাজায় মানবিক সহায়তা হিসেবে আরও প্রায় 6 কোটি 80 লাখ মার্কিন ডলারের খাদ্য সহায়তা পাঠানোর পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট। আরব বিশ্বের সাথে চীনের এই সুসম্পর্ককে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকে রাফায় শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত 45 ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান চীনের দূত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজায় নৃশংস হামলা চালিয়ে গেল 24 ঘন্টায় 53 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে কেবল রাফার আশ্রয় শিবিরে হামলা চালিয়ে 37 জনকে হত্যা করেছে বর্বর ইসরায়েল। শহরটিতে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের তীব্র লড়াই চলছে। বুধবার রাতভর ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে হামলা এবং ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদারদের বিমান হামলায় উত্তর গাজা ও রাফায় রেড ক্রিসেন্টের 4 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। পশ্চিম তীরে দখলদার বাহিনী কমপক্ষে 20 জনকে আটক করেছে। রাফার বিভিন্ন সড়কে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মিশরের সাথে গাজার সীমানা বা ফিলাডেলফি করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। দখলদার বাহিনী গাজায় আরো 7 মাসের বেশি সময় যুদ্ধ চালিয়ে যেতে চায়। এদিকে ইসরায়েলি হামলায় গাজা এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা 36,200 ছাড়িয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় উল্লাস প্রকাশ করেছে নরওয়ের জনতা। দেশটির সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে অসলোর রাজপথে নেমে আসে তারা। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। উল্লাসে ফেটে পড়েছেন নরওয়ের জনগণ। অসলোর পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে ফিলিস্তিনের পতাকা নাড়ছিলেন তারা। মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সরকারের পদক্ষেপকে স্বাগত জানান এসব জনগণ। কেউ কেউ বলেছেন সিদ্ধান্তটি অনেক দেরিতে এসেছে। প্রতিবেশী দেশ সুইডেন, হাঙ্গেরি এবং পোল্যান্ড স্বীকৃতি দেয় আরও আগে। অনেক দেরি, কিন্তু কখনোই না হওয়ার চেয়ে দেরি ভালো, তাই না? মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকেই একমাত্র সমাধান বলে মনে করেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। এই সিদ্ধান্তের মাধ্যমে বাকি ইউরোপীয় দেশগুলোর কাছে শক্তিশালী বার্তা দিতে চান তিনি। 1993 সালে অসলো চুক্তি স্বাক্ষরের দীর্ঘ 30 বছর পর প্রথম এমন সিদ্ধান্ত নেয় নরওয়ে।
এতদিন শান্তি চুক্তির অনুসরণে নানা কৌশল অবলম্বন করে আসছিল অনেক ইউরোপীয় দেশ। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চলতে থাকায় এবার নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনে নরওয়ে। সংকট সমাধানে অপেক্ষা করতে রাজি হয়নি তারা। নরওয়ে সরকারের মতে 1967 সালের আগের সীমানা অনুসরণ করে ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা উচিত, যাতে জেরুজালেমকে উভয় রাষ্ট্রের রাজধানী রাখা যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার সমাপ্তি তথা শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় সমর্থন জোরদার করার প্রতিশ্রুতি দেন নরওয়ে সরকার। ইফাত জাহান, বাংলাভিশন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরপ্রদেশ ও দিল্লিতে 48.8 ডিগ্রি সেলসিয়াস। বিহারে হিট স্ট্রোকে মারা গেছেন একজন। টানা দাবদাহে প্রায় স্থবির দিল্লির একাধিক এলাকা ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও রাজস্থানের জীবনযাত্রা। 4 জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে বৃহস্পতিবার দাবদাহের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। বুধবার রেড অ্যালার্টে থাকা দিল্লিতে সর্বকালের রেকর্ড তাপমাত্রা 52.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে মুঙ্গেশপুরে। পরে একে যান্ত্রিক ত্রুটি উল্লেখ করে আবহাওয়া বিভাগ জানায়, দিল্লির তাপমাত্রা 52.3 ডিগ্রির উপরে ওঠা অস্বাভাবিক। বৃহস্পতিবার সকালে দিল্লির রোটাক এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা সাবেক এলাহাবাদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 48.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী দিল্লিতে সোম ও মঙ্গলবারের ভেতরে বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। বেশি করে স্যালাইন, কাটা ফল বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভারতের জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে নিহত হয়েছে অন্তত 21 জন, আহত হয়েছে আরো 20 জন। অন্তত 50 জন তীর্থযাত্রী নিয়ে বাসটি রাইসি শহরের বিখ্যাত শিবখড়ি মন্দিরের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে জম্মু কাশ্মীরের আখনুরের চুঙ্গিমোড় এলাকায় মহাসড়ক থেকে বাসটি গভীর খাদে পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। যাত্রীদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বাসিন্দা। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেককে 2 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এরিয়া 51 বিশ্বের সবচেয়ে গোপনীয় স্থান। এ জায়গার গোপনীয়তা রক্ষা করতে কয়েক দশকে এর অস্তিত্বই স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। কি এমন আছে এই জায়গায়? এরিয়া 51 নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবীর সবচেয়ে গোপনীয় এলাকা, যা নিয়ে মানুষের মনে রয়েছে অসীম কৌতূহল। অনেকে বিশ্বাস করেন পৃথিবীর বাইরের প্রাণীদের নিয়ে গবেষণা চলে এখানে। এলাকাটি হলো এরিয়া 51। দীর্ঘদিন এই এলাকাটির কথা স্বীকারই করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? কি এমন রহস্য রয়েছে এই এরিয়া 51-এ? এরিয়া 51 নিয়ে রহস্য শুরু হয় 1947 সালের জুলাইতে। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন রিপোর্ট আসা শুরু করে যে সাধারণ মানুষ আকাশে ফ্লাইং সসার বা ইউএফও দেখেছে। ইউএফও হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ আকাশে উড়তে থাকা এমন কোনো বস্তু যা আগে কখনো দেখা যায়নি। শুরু হয় পত্রিকায় লেখালেখি এবং দানা বাঁধতে শুরু করে রহস্য। সত্যি কি তবে এলিয়েন চলে এসেছে পৃথিবীতে? পত্রপত্রিকায় লেখালেখি শুরু হওয়ার পর নিউ মেক্সিকো স্টেটের ম্যাক ব্রেজেল নামের এক কৃষক দিলেন আরেক চাঞ্চল্যকর তথ্য। তিনি তার ক্ষেতে অদ্ভুত এক বস্তু দেখতে পান। টিন ও রাবারের তৈরি এই বস্তুটি সামনে আসলে তার নজর কাড়ে সেনা কর্মকর্তা কর্নেল উইলিয়াম ব্ল্যাককার্টের। পরদিনই রসওয়েল্ড আর্মি এয়ারফিল্ড একটি আনুষ্ঠানিক বক্তব্য দেয়, যাতে বলা হয় এখন পর্যন্ত ইউএফও নিয়ে যে গুজব ছড়াচ্ছিল তা হয়তো সত্য। মার্কিন সেনা এমনই এক ইউএফওর অংশ হাতে পেয়েছে। কিন্তু পরের দিন আবারও তারা আনুষ্ঠানিক বক্তব্য দেয় ও সেই বস্তুটিকে ইউএফও না বরং একটি ওয়েদার বেলুনের অংশ হিসেবে বর্ণনা করে। এমন ঘটনায় আবারও শুরু হয় গুঞ্জন। সাধারণ মানুষ ধরেই নেয় যেহেতু সেনাবাহিনী এমন 2 রকম বক্তব্য দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এর পেছনে রয়েছে কোনো রহস্য। 1970 সালে আবারও গুজব ওঠে যে নিউ মেক্সিকোর মরুভূমির উপর এলিয়েনদের যান দেখা গেছে। সেই যানের উপর বজ্রপাত হয় এবং তা ভূপতিত হয়। সে গুজবে আরও বলা হয় যে সেই আকাশযানের মধ্যে থাকা সব এলিয়েন মারা গেলেও একজন জীবিত ছিল, আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাকে নিয়ে গবেষণা করছে। আর এই গবেষণা হচ্ছে এক গোপন এলাকায়,
যে এলাকার নাম এরিয়া 51। এরপর সামনে আসেন বব লাজার। 1989 সালে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র সরকার তাকে এরিয়া 51-এ কাজ করার জন্য নিয়োগ দেয়, যেখানে একজন এলিয়েনও আছে। সেই এলিয়েন যে আকাশযান করে পৃথিবীতে আসে, সেই আকাশযানের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণায় যুক্ত ছিলেন তিনি আরও বলেন, এলিমেন্ট 115 দিয়ে সেই আকাশযান চলত আর তার নিজে একটি আলাদা অভিকর্ষজ বল তৈরি করত। তার এই কথা শুনে হইচই শুরু হয় চারদিকে। অবশেষে 2013 সালে বের হয়ে আসে আসল ঘটনা। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA স্বীকার করে নেয় এরিয়া 51-এর কথা। ততদিনে এই এলাকা নিয়ে এত বেশি গুজব সৃষ্টি হয়েছিল যে ফ্রিডম অফ ইনফরমেশন আইনের কারণে মার্কিন বিমান বাহিনী এরিয়া 51 সংক্রান্ত সকল তথ্য জনসমুখে নিয়ে আসে। সে তথ্য থেকে জানা যায় আকাশে যে UFO দেখা যাচ্ছিল তা আসলে কোনো এলিয়েনদের আকাশযান না, বরং কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারির জন্য গোপনে স্পাই আকাশযান তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আর সেগুলো পরীক্ষা করার সময় মানুষের নজরে আসে আর এলিয়েনের গুজব সৃষ্টি হয়। যেখানে যেখানে UFO দেখার কথা বলেছিল সাধারণ মানুষরা, দেখা যায় সেসব এলাকাতেই এসব স্পাই এয়ারক্রাফটের পরীক্ষা চলত। এছাড়াও দেখা যায় বব লাজার নামে যে ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি এলিয়েন টেকনোলজি নিয়ে কাজ করছেন, তিনি আসলে মিথ্যে কথা বলছেন। এমনকি তার যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল সেটিও ছিল ভুয়া। তাছাড়া তিনি দাবি করেছিলেন এলিয়েনরা আকাশযান চালাতে এলিমেন্ট 115 ব্যবহার করত, কিন্তু 2003 সালে সত্যি সত্যি এলিমেন্ট 115 আবিষ্কার করা হয়, তবে তাতে অভিকর্ষ সৃষ্টি করার মতো কোনো ক্ষমতাই ছিল না। অর্থাৎ এরিয়া 51 নিয়ে কয়েক দশক ধরে চলা এলিয়েন গুজবের অবসান ঘটে। অবশেষে জানা যায় এটি আসলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি গোপন গবেষণা কেন্দ্র। যদিও এরিয়া 51-এর কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তবুও এই অঞ্চলে জনসাধারণের প্রবেশের অনুমতি নেই এখনও, কারণ এখানে প্রতিনিয়তই চলে বিভিন্ন অস্ত্র পরীক্ষা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। 2 যুগের বেশি অভিনয় ক্যারিয়ার যার, সেই অভিনেত্রী ঋতুপর্ণার বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিস্তারিত থাকছে হাসনাত জুবাইরের প্রতিবেদনে। ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতা ভিত্তিক চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। 2 যুগের বেশি সময় ধরে অভিনয় করেছেন প্রায় 2 শতাধিক সিনেমায়। সেই ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় 5 বছর পর আবারও ঋতুপর্ণাকে তলব করল ইডি। জানা যায় আগামী 5 জুন ইডির দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে। ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন। বুধবার ইমেইলে তাকে তলব করা হয়েছে। রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড এই অভিনেত্রীর প্রায় 1 কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে তদন্তে। সেই অর্থের গন্তব্য জানতেই ঋতুপর্ণাকে ডেকে পাঠানো হয়েছে। ইডির তলব প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের কাছে ঋতুপর্ণা বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগে 2019 সালে ঋতুপর্ণা ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজ ভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় বেশ কিছু বাংলা সিনেমা প্রযোজনা করেছিল রোজ ভ্যালি। সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ ছিল বলে ইডির তরফ থেকে সে সময় জানানো হয়। হাসনাত জুবাইর, নিউজ ডেস্ক, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।